কিছু কিছু লোক মজুত করে রাখে, নষ্ট হয়ে যায়, পচে যায়, তারপর দেখা যাচ্ছে মজুত করে রেখে কৃত্রিমভাবে দাম বাড়ানোর একটা চেষ্টা করে। সমলয় চাষটা হচ্ছে যে একই সাথে চাষ করে যার যার জমির অংশে সে তার ভাগটা নিয়ে নিচ্ছে। এটা একটা মডেল হিসেবে দাঁড় করাবো। গালিব, যে কোনো উপলক্ষ কিংবা জলবায়ু সংকট কিংবা সরবরাহ সংকট হলেই নিত্যপণ্যের দাম বাড়ে, এটি আমাদের দেশের বর্তমানে একটি সাধারণ সমস্যায় চিহ্নিত হয়েছে। এর জন্য আমরা মূলত সিন্ডিকেটকে দায়ী করলেও বৈশ্বিক পরিস্থিতি কিংবা যুদ্ধ পরিস্থিতি এর কারণেও নিত্যপণ্যের দাম বাড়ে বলে মানে এই বিষয়টি বিবেচনায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেই সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে এবং বাজারের যে সিন্ডিকেট সেটি ভাঙতে সরকার তৎপর, এমনটিও জানিয়েছেন তিনি। আজকে তিনি গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী যে সংবাদ সম্মেলন, সেখানে কিন্তু আরও বিষয় নিয়ে কথা বলেছেন। সেখানে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ এবং বিশ্ব রাজনীতি নিয়েও কথা বলেছেন। এখন দুপুরে সব কিছু নিয়ে থাকছে বিস্তারিত। সঙ্গে আছি আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি ইসরাত মুক্তি। দিন তো গরমের লাগে গাড়ি চালাইতে পারতেছি না। আজকে খুব আরামে বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টিটা খুব ভালো হয়েছে, বেশি না কমও না। অনেকদিন পর বৃষ্টি হলো, অনেক ভালোই লাগতেছে। দয়া করছে বিদায় বৃষ্টি আছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মুক্তি, অবশেষে মনে হয় স্বস্তি ফিরল টানা তাপ প্রবাহের পরে। আজকে যেটা আবহাওয়া অফিস বারবারই বলে আসছিল যে 2 তারিখ থেকে সারা দেশে কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, বান্দরবান সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। পূর্বাভাস ছিল যে রাজধানী ঢাকাতেও বৃষ্টি হবে, এখন পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি, তাই বৃষ্টির অপেক্ষা করছেন রাজধানীবাসী। এই নিয়ে এখন দুপুরে রয়েছে বিস্তারিত, তবে শুরুতে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কখনো কখনো অতি মুনাফার জন্য গুদামজাত করে পণ্যের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা, তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে জিনিসপত্রের দাম বাড়ে, এটি বিবেচনায় রাখতে হবে। জনগণকে স্বস্তি দিতে খাদ্যপণ্যে আমদানি নির্ভরতা কমাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, থাই সরকারকে দেশে বিনিয়োগে আহ্বান জানানো হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের কাছ থেকে আরও জোরালো ভূমিকার প্রতিশ্রুতি মিলেছে বলেও জানান শেখ হাসিনা। হাসিব বিলা জানাবেন বিস্তারিত। বিশ্বব্যাপী যুদ্ধ, জলবায়ু এবং প্রাকৃতিক দুর্যোগে বৈশ্বিক মূল্যস্ফীতির প্রভাব পড়েছে বাংলাদেশেও। জিনিসপত্রের দাম নিয়ে আছে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে তাই স্বাভাবিকভাবে উঠে এসেছে পণ্যের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গ। দেশে খাদ্যের অভাব নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কখনো কখনো অতি মুনাফার জন্য গুদামজাত করে পণ্যের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা, তবে বৈশ্বিক পরিস্থিতিও বিবেচনায় রাখার কথা বলেন তিনি। কিছু আছে ব্যবসায়ী অধিক মুনাফার লোভেও এই ধরনের ঘটনা ঘটায়, যেটা অত্যন্ত মনে করি যেটা গর্হিত কাজ। কিছু কিছু লোক কারসাজি করে, এটা ঠিকই, হোর্ডিং করে রাখে, মজুত করে রাখে, নষ্ট হয়ে যায়, পচে যায়, তারপর দেখা যাচ্ছে মজুত করে রেখে কৃত্রিমভাবে দাম বাড়ানোর একটা চেষ্টা করে। এ বিষয়টা কিন্তু আমাদের নজরে এসেছে। তো সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বিকল্প পদক্ষেপ আমরা নেই। আমাদের দেশের মানুষের যাতে কষ্ট না হয় তার জন্য যা যা করা আমরা করি, এবং সেই সাথে আমি যেটা সকলকে সবসময় আহ্বান করেছি যে 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। দেশে খাদ্যপণ্যের আমদানি নির্ভরতা কমাতে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। সমলয় চাষটা হচ্ছে, সমলয়টা কিন্তু এই একই ধরনের আমাদের সমবায় ভিত্তিক, সেটাকেই যে একই সাথে চাষ করে যার যার জমির অংশে সে তার ভাগটা নিয়ে নিচ্ছে। যেখানে তো আস্থা হারাবার কোনো বিষয় নয়, বরং আমি বলবো যদি আমরা এভাবে চাষ করতে পারি আমাদের ফসল উৎপাদন 2-3 গুণ হবে। কূটনৈতিক সম্পর্কের 52 বছর পর সম্প্রতি থাইল্যান্ডে বাংলাদেশ সরকার প্রধান পর্যায়ের প্রথম সফর। দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে ক্ষেত্রকে আরও বৃদ্ধির লক্ষ্যে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষরিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং আমদানি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এর পর্যালোচনার পাশাপাশি অন্যান্য অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। সফর পরবর্তী গণভবনে বৃহস্পতিবারের এই সংবাদ সম্মেলনে উঠে আসে দুদেশের বাণিজ্য সম্পর্কে নানা দিক সহ দ্বাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গ।
প্রধানমন্ত্রী বলেন, প্রভাবমুক্ত উপজেলা নির্বাচন করতে দলীয় নেতাদের স্বজনদের বিরত রাখতে চেয়েছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশন সম্পূর্ণ আর্থিকভাবে নির্ভরশীল ছিল প্রধানমন্ত্রীর দপ্তরে, সেখান থেকেও তাদেরকে মুক্ত করে সম্পূর্ণভাবে তাদেরকে স্বায়ত্তশাসিত করে দিয়েছি, তাদের বাজেটে আলাদা বাজেট দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু এটা নিশ্চিত করতে চাই যে দেশের মানুষ তার ভোটের অধিকার, তার হচ্ছে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকারটা যেন সে প্রয়োগ করতে পারে। ফিলিস্তিনে অমানবিক নির্যাতনের পক্ষে আবারও বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেন প্রধানমন্ত্রী। বলেন, যুক্তরাষ্ট্রে বারবার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তাই নিজের ঘরকে আগে সামাল দেওয়া উচিত। আমরা প্যালেস্টাইনের পক্ষে আছি এবং আন্তর্জাতিকভাবে আমরা সবসময় তাদের পাশে দাঁড়াচ্ছি। যেখানেই নির্যাতিত মানুষ সেখানেই বাংলাদেশ আছে। বিশ্ব পরিস্থিতি বিবেচনায় আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানানো হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারের দাম। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। তীব্র গরমের পর এলো বহুল কাঙ্ক্ষিত বৃষ্টি। সকালে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির ফোঁটা যেমন কমিয়েছে বৈশাখের তীব্র উত্তাপ, তেমনি জনজীবনে কিছুটা হলেও ফিরিয়েছে প্রশান্তি। এদিকে ভোরে কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে 2 লবণ চাষির মৃত্যু হয়েছে। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত। আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিল আগেই। সেই অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে আকাশে ছিল মেঘ সূর্যের লুকোচুরি খেলা। এরপর এভাবেই সূর্যকে গ্রাস করে মেঘ। কিছু পরেই অঝোরধারে নগরের বুকে নামে বৃষ্টি হয়ে অগ্নিস্নানের পর বৃষ্টি দেয় পথ চলতি মানুষকে স্বস্তি। জলের এমন ধারায় প্রাণ প্রকৃতি হলো শীতল। গ্রীষ্মের টানা খরতাপের খড়গে দেশজুড়ে মানুষ যখন চাতকের মতো বৃষ্টির অপেক্ষায়, ঠিক সে সময় চট্টগ্রামে দেখা মিলল বৃষ্টির। সকাল 9:30টার এক পশলা বৃষ্টি ছিল বরিশ ধারার মাঝে শান্তির বাড়ির মতোই। মানুষ অসুস্থ হয়ে গেছিল, একদম বেশি কাইল হয়ে গেছিল। এখন আজকে বৃষ্টি পড়াতে একটু শান্তি লাগতেছে। আজকের বৃষ্টিটা খুব ভালো হয়েছে, বেশি না কমও না, খুব ঠান্ডা। তাপমাত্রা সহ্য করার ছাড়াই ছিল। সো আজকের দিনটা আমাদের স্টুডেন্টদের জন্য ভালো যে বৃষ্টির জলরাশি খেটে খাওয়া মানুষগুলোর মুখেও এনেছে আনন্দ। শীতল আবহাওয়ায় কাজ করে স্বস্তির কথা জানান তারা। সকালে চট্টগ্রামে 15 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। খুব ভালো লাগতেছে। গরমে তো গরম, আরামে অনেক বৃষ্টি পড়ছে, কিছু গরম ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এই গরমে মানুষের বহুত ক্ষতি হয়েছে। এখন আজকে বৃষ্টি হবার পরে এখন একটু ঠান্ডা আছে। যে গরমে যে মানুষ যে কষ্ট করতেছে বুঝছেন, এখন আলহামদুলিল্লাহ আরো যেন আল্লাহ বৃষ্টি দেয়। শান্ত হয়েছে পর্যটন নগরী খ্যাত কক্সবাজার। ভোর থেকে কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। থেমে থেমে যা অব্যাহত ছিল দুপুর 12:30 পর্যন্ত। ভোর 6টা থেকে বেলা 12টা পর্যন্ত কক্সবাজারে 11 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির কারণে কমেছে তাপমাত্রা। বেলা 12টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস। সকাল সকাল কয়েক পশলা বৃষ্টি প্রশান্তি এনে দেয় ফেনীর জনপদেও। খরতাপের প্রকৃতি ছুঁয়ে যায় শীতল আবহ। তীব্র গরমের পর সকাল 8:30টার দিকে বজ্রসহ গুড়ি বৃষ্টি শুরু হয়। এতে জনমনে স্বস্তি আসে, কিন্তু এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ঘণ্টাখানেক পর গরমের তীব্রতায় ফের দেখা দেয় অস্বস্তি। ফেনীতে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানায় ফেনী আবহাওয়া অফিস। 10:13 থেকে 10:30 পর্যন্ত আমরা 5.2 মিলিমিটার অর্থাৎ টোটাল 6 ঘন্টায় আমরা 7.2 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করতে পারি। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দেশের নানা জায়গায় বৃষ্টি আছে। তবে 7 মের পর আবারও তাপমাত্রা বাড়বে। তবে এক্ষেত্রে স্বস্তির খবর হচ্ছে এপ্রিলের মতো তীব্র তাপপ্রবাহ সইতে হবে না দেশের মানুষকে। প্রত্যয় দাস, এখন। এদিকে ঢাকাতেও রয়েছে বৃষ্টির আভাস, সেই খোঁজ রাখছেন তানজিলা খান মিম। আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছেন তিনি। মিম, আমরা দেখছিলাম প্রতিবেদনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে, রাজধানীতেও বৃষ্টির আভাস ছিল। আজকে কি বলছে আবহাওয়া অফিস?
গালিব, তার আগে আপনাকে জিজ্ঞেস করি, ছোটবেলায় লুকোচুরি খেলেছেন নিশ্চয়ই লুকোচুরি খেলার নিয়মও আপনার মনে আছে। ঠিক একই রকমভাবে বৃষ্টিও কিন্তু আজ নগরবাসীর সঙ্গে সেই লুকোচুরি খেলছে বলা যায়। আবহাওয়া অফিস অনেকদিন আগে থেকেই বলছিল যে 2রা মের আগে বৃষ্টির সম্ভাবনা নেই, এবং আজ সেই 2রা মে, আজ যখন আমরা আবহাওয়াবিদদের কাছে গিয়েছিলাম আবহাওয়া অফিসে, তখন কিন্তু তারা বলেছেন যে হ্যাঁ, আজ বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা, সিলেট, চট্টগ্রামে আজ বৃষ্টি হবে, এবং আমরা দেখেছি যে চট্টগ্রামে কিন্তু বৃষ্টি হয়েছে, সিলেটে তো তারও আগে থেকে বৃষ্টি হয়েছে। তবে এই অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি হয় যেটি হয়েছে যে ঢাকার তাপমাত্রা কিছুটা হলেও আগের থেকে কমে এসেছে, এবং তবুও আসলে রাজধানীবাসী সেই বৃষ্টির অপেক্ষায় রয়েছে, কারণ বৈশাখ মাসের অনেকগুলো দিন পার হয়ে গেছে। প্রবীণ যারা রয়েছেন তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে আগে যখন প্রায় 20-30 বছর আগে গরম যে ছিল না একেবারে তা না, কিন্তু গরম থাকলেও তখন আসলে অনেক বড় বড় গাছ ছিল, অনেক বেশি পরিমাণের গাছ ছিল, ছায়াটাও পর্যাপ্ত ছিল। কিন্তু এখন এই নাগরিক জীবনে আমরা যে পরিমাণ গাছ কাটছি, তাতে করে আসলে গাছের নিচে যে আশ্রয় নেওয়া যাবে সেরকম গাছের সংখ্যা কিন্তু আসলে খুবই কম। তবে কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে, যেমন আমরা জানি মিন্টু রোডের যে এলাকাটি রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকা রয়েছে, এবং ধানমন্ডি লেকে আমরা গিয়েছিলাম, সেখানে আমরা প্রচুর অনেক পথিককে আমরা দেখেছি যারা গাছের নিচে ছায়ায় আশ্রয় নিচ্ছে, এবং পাশাপাশি কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে কিন্তু যারা পথচারী রয়েছেন, সাধারণ খেটে খাওয়ার মানুষ রয়েছেন, তাদেরকে শরবত, ওরসালাইন বিনামূল্যে খাওয়াচ্ছেন। এটি একটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। তবে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ রয়েছেন, রিক্সা চালক, সিএনজি চালক, তারা যেটা বলছিলেন, কিছুটা বৃষ্টির দেখা পেলে আবহাওয়া যদি শীতল হয়ে যায় এবং একটা স্বস্তি যদি নেমে আসে নগর জীবনে, তখন স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু আবারও তারা সকলেই করতে পারবে। পাশাপাশি এই যে তাদের রিক্সা কিংবা গাড়ি চালাতে যে কষ্টটা, সেই কষ্টটাও কম হবে, এবং যাত্রীর দেখাও কিন্তু তারা পাবেন। গালিব, ঢাকার আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তানজিলা খান মীর। এবার অন্য প্রসঙ্গ। তীব্র রোদ আর প্রচণ্ড গরমে অতিষ্ঠ নগরবাসীর জনজীবন। উপরি হিসেবে যুক্ত হয়েছে সড়কে বিভিন্ন সেবা সংস্থার খোরাখুরি। সবচেয়ে বেশি দুর্ভোগে রাজধানীর ইত্তেফাক মোড় থেকে সায়দাবাদ হানিফ ফ্লাইওভার পর্যন্ত খনন। ভাঙা চোরা সড়কের সাথে ধুলোবালিতে টিকাটুলি এলাকা সয়লাব। ছোট বড় গর্ত এড়িয়ে থেমে থেমে যানবাহন চলে এসব সড়কে দেখা দেয় যানজট, ঘটছে দুর্ঘটনাও। সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে সারা বছরই দুর্ভোগ বলছেন চালক ও নগরবাসী। সালেহি ইবনে জসিমের ছবিতে আরো জানাবেন বাজিদ সাদ। বর্ষার আগেই বাড়ে খোঁড়াখুড়ি, বাড়ে নগরবাসীর ভোগান্তি। এই গরমের কষ্টের মধ্যে যেন মরার উপর ঘাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে সড়কের খোঁড়াখুড়ি। রাজধানীর বেশিরভাগ সড়কে চলছে উন্নয়ন কাজ। কোথাও ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে সিটি কর্পোরেশন, কোথাও সুয়ারেজ লাইন ঠিক করতে ঢাকা ওয়াসা রাস্তা কাটছে, আবার কোথাও বিদ্যুতের লাইন ও ইন্টারনেট কেবল মাটির নিচে নিতে রাস্তা কাটছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এই যেমন রাজধানী ঢাকার ব্যস্ততম ইত্তেফাক মোড় থেকে টিকাটুলি হয়ে সায়দাবাদ হানিফ ফ্লাইওভার পর্যন্ত সড়কের দুই পাশে মাটির নিচে বসানো হচ্ছে পানি, বিদ্যুৎ ও ইন্টারনেট লাইন, যে কারণে গেল এপ্রিল থেকে তীব্র তাপপ্রবাহের মাঝে এই সড়ক ব্যবহারকারীদের পোহাতে হচ্ছে অসহনীয় ভোগান্তি। রাস্তা শুরু হয়ে যাওয়ায় প্রায় সময় গুলিস্তান থেকে ছাড়া দক্ষিণাঞ্চলগামী গাড়িগুলো আটকে থাকছে এই সড়কে। প্রচণ্ড গরমের সাথে ধুলোবালিতে টিকাটলি সড়কে চলাচল করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন পথচারীরা। খনন করে তো সাথে সাথে করতেছে না, এটা দেখা যাচ্ছে মাসের পর মাস চলছেই। কি হ্যারাসমেন্ট যে হচ্ছে পাবলিক, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। প্রত্যেক বছরে বর্ষাকাল আইলে রাস্তা কাটা আরম্ভ, শুকনোর সময় কাটে না। দেন সামনে বর্ষাকাল, এই ভাঙবো কাটবো, এরপর দেখবেন সারি গুণ ওই যে বর্ষাকালে ভাঙি বাড়ে। একটু দুর্ভোগ না, দুর্ভোগের পরে এইটা ব্লক করে দেয়, আবার একটু কাটে, এইটা ব্লক করে দেয়, ওই সাইডটা কাটে, এভাবে কাটে এক সাইড ব্লক করে দেয়। এটা তো ঠিক না। রাস্তাঘাট কাটার কারণে আমরা মতিঝিল থেকে শাপলা চক্কর থেকে আসতে 5 মিনিটের রাস্তা আধা ঘন্টা লাগতেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য বছরের বেশিরভাগ সময় সড়কে খোঁড়াখুড়িতে দুর্ভোগে পড়ছেন নগরবাসী। ধুলাবালির কারণে স্বাস্থ্যের জন্য বয়ে আনছে মারাত্মক ক্ষতি।
ধুলাবালির কারণে হচ্ছে দেন কি আমার এই স্বাভাবিকভাবে আমার এমনিতেই অ্যালার্জির সমস্যা, এটাতে কিন্তু আরও বেশি অসুবিধা হচ্ছে। এটা যে ইনহেল করতেছি প্রতিদিন, আপনার সাথে আপনার বেবি করতেছে, এই যে বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে, এই বাচ্চাটা আপনার কি মনে হয় যে ভবিষ্যতে তার ভালো স্বাস্থ্য করার জন্য এটা যে কি বিশাল অন্তরায়, এই অন্তরায়টা তো বোঝার ব্যাখ্যা করার অপেক্ষা রাখে না। স্থানীয় বাসিন্দারা বলছেন সড়ক কাটাকাটি বা খোঁড়াখুড়িতে সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়হীনতার কারণে দীর্ঘ যানজট আর হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। রাস্তাঘাটে মনে করেন রিক্সায় ঘুরে আসতে হয়, মনে করেন অনেক সময় রিক্সা যদি ঢুকেও যায় অ্যাক্সিডেন্টের শিকার হয়। আসার সময় দেখা যায় গাড়ির মধ্য দিয়ে পারাপার হওয়ার সময় খুবই ঝামেলা হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে রিক্সা পায়ের উপর দিয়ে চলে আসে। যারা সেবা দিচ্ছে তারা যদি একটা সমন্বয় করে একত্রে কাজগুলো করতে পারতো তাহলে আমরা স্বস্তিতে এখানে চলাচল করতে পারতাম। মাটির নিচ থেকে বৈদ্যুতিক তার নিতে রাস্তার দুই দিক বন্ধ করে চলছে ডিপিডিসির সড়ক খনন কাজ। যেতে পারছে না রিক্সাও, ফলে গাড়ি রেখে হেঁটে পার হতে হচ্ছে। রাস্তায় যে গাড়ি রেখে রাস্তা পার হতে হচ্ছে, এটা আমাদের জন্য খুব কষ্টকর। আমরা স্বাভাবিকভাবে যে চলাফেরা সেটা করতে পারছি না। অনেক সময় ইমার্জেন্সি কাজে হইলেও আমাদের অনেকটা পথ ঘুরে যেতে হচ্ছে। গরমে একে তো আবহাওয়া অনেক খারাপ, অনেক বেশি গরম পড়তেছে, আবার এই যে রিক্সা চলাচল বন্ধ, হাঁটা অনেক কষ্টে আইতে গেছে। তথ্য বলছে ঢাকার দক্ষিণ সিটির খনন ও পুনর্নির্মাণ বিষয়ক ওয়ান স্টপ সেলের ৮০তম সভায় ১০টি অঞ্চলে প্রায় ২০টি সেবা সংস্থার ৪০টি কাজের অনুমতি দেওয়া হয়। শুধু এপ্রিল মাসে নগরের বিভিন্ন সড়কের ৯০টি পয়েন্টে খননের অনুমতি দেওয়া হয়েছে, যেখানে ডিপিডিসির ১৬টি, ওয়াসার ১১টি, বাহন লিমিটেডের অপটিক্যাল ফাইবার স্থাপনের জন্য ৬টি, বাংলাদেশ রেলওয়ের ৩টি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ স্কাউট, তিতাস, স্বামীমারা স্টিল এবং রেল রোলিং মিলসের একটি করে কাজ রয়েছে। বর্ষার আগেই সুয়ারেজ ড্রেন নির্মাণ, চলে সড়কে খোঁড়াখুড়ি, ফলে সড়ক হয়ে ওঠে অপ্রশস্ত, তৈরি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রী, পথচারী, যানবাহনের শ্রমিক ও ব্যবসায়ীরা। এই কাটাকাটি বা খোঁড়াখুড়িতে সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। এর সমাধান কোথায়? সিটি কর্পোরেশন বলছে সড়কে খননে সেবা সংস্থাগুলোর বার্ষিক কর্মপরিকল্পনা দেওয়ার নিয়ম থাকলেও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তেমন সাড়া পাওয়া যায় না, তাই রয়ে যায় সমন্বয়হীনতা। তবে অনিবার্য কিছু কাজ ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে নীতিমালা। খননে নাগরিক ভোগান্তি কমাতে জোরে দেওয়া হচ্ছে বিভিন্ন শর্ত, না মানলে করা হয় জরিমানা। উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্যই কিন্তু সিটি কর্পোরেশন একটা সুনির্দিষ্ট সময়ে তাদের আবেদনের প্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করে কিন্তু অনুমতি দেওয়া হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে আমরা কিন্তু সংশ্লিষ্ট সংস্থাকে অনেকগুলো শর্ত দিয়ে দেয়, এটি যদি কেউ কমপ্লাই বা প্রতিপালন না করে তার জন্য কিন্তু আইনগত ব্যবস্থা নিয়ে থাকি, আমরা অনেক সময় জরিমানা করে থাকি। অন্যদিকে রাস্তা খননের কারণে তীব্র যানজট মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। বড় ধরনের যানজট মোকাবেলায় বিকল্প পথ ব্যবহার করা হয় বলে জানান ওয়ারী ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা। একটু ট্রাফিকের ম্যানেজমেন্ট একটু সমস্যা হবে, এটা স্বাভাবিক। তো আমাদের এটা মেনে নিয়েই কাজ করতে হয়। যখন আমাদের এরকম অবস্থা হয় তখন আমরা বিকল্প রোড, যেটাকে ডাইভারশন বলি, বিকল্প রোড ডাইভারশন দেখে আমরা সেই পথে গাড়িগুলা পরিচালিত করার চেষ্টা করি। রমজান ও ঈদ ঘিরে মানুষের চলাচল ও কাজকর্ম কয়েকগুণ বেড়ে যাওয়ায় রাজধানীর বেশিরভাগ সড়কেই গাড়ির চাপ লেগেই থাকত। তারপর শুরু হলো তীব্র তাপপ্রবাহ, আর এর মধ্যে একসাথে দীর্ঘ সময় ধরে সড়কে খোঁড়াখুড়ি যেন নগরবাসীর সংকট আরও বাড়িয়ে দিয়েছে। বাইজিদ সাদ, এখন, ঢাকা। খোঁড়াখুড়ির কারণে এই মুহূর্তে যান চলাচলের কি অবস্থা তা জানাতে টিকাটুলি থেকে যুক্ত হয়েছেন সিফাত শাহরিয়ার। সিফাত, আমরা প্রতিবেদনটি দেখছিলাম যে একে তো তীব্র গরম, তার উপরে এই যে সড়ক মেরামতের যে কাজ চলছে সেটি নগরবাসীর দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। জানাবেন যে এই সড়ক মেরামতের কাজ শেষ হতে কতদিন লাগবে এবং এই ভোগান্তি কমাতে ট্রাফিক বিভাগের বিশেষ কোনো তৎপরতা রয়েছে কিনা? ট্রাফিক বিভাগ এমনিতে যানজট নিরসনে যে কাজ করে, স্বাভাবিক যে কাজ সেটি করছে এখানে, কিন্তু এখানে যে রাস্তা, সে রাস্তা মুক্তি 1/3 এই খোঁড়াখুড়ির কারণে 1/3 রাস্তা দিয়ে যান চলাচল যেহেতু করতে পারছে না, তাতে করে
ট্রাফিক সেভাবে কোনো যানবাহনের যে চাপ সেটি কমানো তো আসলে যাচ্ছে না। এবং এই টিকাটলি মোড় থেকে এই খোঁড়াখুড়ির কারণে একেবারে মতিঝিল পর্যন্ত এবং এদিকে যদি বলি গুলিস্তান পর্যন্ত যে তীব্র যানজট, অর্থাৎ কয়েক কিলোমিটার পর্যন্ত ওইদিকে আরামবাগ পর্যন্ত যানজট চলে গেছে। এবং আপনি দেখছেন যে এখানেই এত বেশি যানবাহন এবং রাস্তা যেহেতু 1/3 কেটে ফেলা হয়েছে, তার কারণে এখানে যানবাহন স্থবির হয়ে আছে। দেখছেন গাড়িগুলো একবারেই নড়ছে না। এবং এই চিত্র যে শুধুমাত্র এখন তা কিন্তু না, সকাল থেকে যখন অফিসগামী যে যাত্রীরা সকালে যখন বের হয়েছেন তখন থেকেই এই যানজট। এবং বিশেষজ্ঞরা যেটি বলছেন এবং যারা পরিকল্পনাবিদ যারা রয়েছেন তারা বলছেন যে অপরিকল্পিত যে উন্নয়ন সেটির কারণে এইরকম রাস্তা খোঁড়াখুড়ি চলে। এবং আপনি জানেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত একটি নির্দেশনা থাকে যে এই সময় যেহেতু বর্ষা মৌসুম, এই সময়ের আগে যাতে কাজগুলো শেষ করা হয়। কিন্তু প্রকল্পগুলো আমরা যেটি দেখেছি 1 মাস আগ থেকে এই কাজগুলো শুরু হয়। এবং এটি এখন যেখানে এই খোঁড়াখুড়ির চিত্র দেখছেন টিকাটলি মোড়, কিছুদিন আগেও এখানে পানির লাইন নেয়ার জন্য এটি ঘুরে ফেলার পর আবার মাটি চাপা দেওয়া হয়, কিন্তু তারপরে আবার খোঁড়া হয়। অর্থাৎ এই যে বারবার একই জায়গা কয়েকদিনের ব্যবধানে বারবার খোঁড়াখুড়ি যে বিষয়টি সেটি কিন্তু আমরা রাজধানীর অন্যান্য এলাকাগুলোতে দেখেছি। আমরা মিরপুরের শেওড়াপাড়া কাজীপাড়াতে গিয়েছি, সেখানেও একই অবস্থা। এবং কমলাপুরের যে রাস্তাগুলো, কমলাপুরের দুপাশে আমরা যে দেখেছি সেখানে এই খোঁড়াখুড়ি চলছে। এবং তাতে করে সেখানে এই যে বৃষ্টি যদি হয়, বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, পানি জমে এখানে কিন্তু আরও বেশি দুর্ভোগে পড়বে নগরবাসী, এটাই বলছেন এখানে যারা পথচারী রয়েছেন এবং যারা যাত্রীরা রয়েছেন। তো মুক্তি, এই ছিল আমার কাছে টিকাটলি থেকে সবশেষ। সড়ক মেরামতের যে কাজ চলছে এবং তার জন্য দেখা দিয়েছে তীব্র যানজট, সেই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। দেশে ছোট বড় মিলিয়ে হোটেল রেস্তোরাঁর সংখ্যা প্রায় 4.5 লাখ, আর রাজধানীতে রেস্তোরাঁর সংখ্যা প্রায় 30,000। এর মধ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স নেওয়া রেস্তোরাঁর মাত্র 2,136টি। রাজধানীর 93% লাইসেন্সবিহীন রেস্তোরাঁ থেকে কোনো রাজস্ব পায় না সিটি কর্পোরেশন। অথচ এসব রেস্তোরাঁ থেকে যেসব বর্জ্য তৈরি হয় সেগুলো অপসারণ করতে হয় সিটি কর্পোরেশনকেই। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। রাজধানীর 2 সিটিতে প্রতিদিন গড়ে প্রায় 7,000 টন বর্জ্য তৈরি হয়, যার অর্ধেকেরও বেশি হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। পরিসংখ্যানে দেখা গেছে 2017-18 সালে ঢাকা উত্তর সিটিতেই বর্জ্যের পরিমাণ বেড়েছে প্রায় 22 ভাগ। বিপুল এই বর্জ্যের একটি বড় অংশ আসে রাজধানীর রেস্তোরাঁগুলো থেকে। উত্তর সিটির তথ্য বলছে সংস্থাটি থেকে লাইসেন্স নেওয়া রেস্তোরাঁর সংখ্যা মাত্র 1,105টি। অন্যদিকে দক্ষিণ সিটি থেকে লাইসেন্স নেওয়া রেস্তোরাঁর সংখ্যা 1,031টি। এসব রেস্তোরাঁ থেকে নিয়মিত রাজস্ব পায় ঢাকার 2 সিটি কর্পোরেশন। অথচ রাজধানীতে মোট রেস্তোরাঁর সংখ্যা প্রায় 30,000। বাকি লাইসেন্সবিহীন রেস্তোরাঁগুলো থেকে কোনো রাজস্ব পায় না কর্তৃপক্ষ। উল্টো এসব রেস্তোরাঁয় যেসব বর্জ্য তৈরি হয় সেগুলো অপসারণ করতে হয় সিটি কর্পোরেশনকেই, যা তাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে। সে দোকান করলো, দোকান থেকে ময়লা ফেললো, তা ময়লাটা তো আমাকে পরিষ্কার করে দিতে হবে, কিন্তু সে কোনো ট্যাক্স দিল না। তুমি ট্যাক্স দেবে না, তোমার ময়লাটা আমি ফেলবো, এটা তো হতে পারে না তো এটা থেকে। সুতরাং যেরকম করে ট্যাক্স থেকে রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছি, ঠিক অনুরূপভাবে তাকে কিন্তু সার্ভিস দিতে হচ্ছে আমাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2021 সালে দেশের রেস্তোরাঁ খাত নিয়ে একটি জরিপ করে। জরিপে দেখা যায় 2021 সালে দেশে মোট হোটেল ও রেস্তোরাঁ ছিল 4,36,274টি। 1 দশকের ব্যবধানে এই সংখ্যা বেড়েছে 58% বেশি। তবে অবাক করা তথ্য হচ্ছে, বর্তমানে রাজধানীতে যেসব রেস্তোরাঁ রয়েছে তার 93%ই অবৈধ। নরম গরম যদি বলি, সবগুলোই কিন্তু আমাদের অব্যাহত আছে, সামনেও থাকবে। যে অভিযানের কথা বলছেন, এটার মূল উদ্দেশ্য কিন্তু যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে সবাই যেন এগুলো দ্রুত নিরসন করেই কিন্তু একটা নিরাপদ, সবার জন্য উপযোগী করে। অবৈধ রেস্তোরাঁর বিষয়ে জানতে চাইলে রেস্তোরাঁ মালিক সমিতি বলছে, এসব রেস্তোরাঁ মালিকদের আইনের আওতায় আনা উচিত। এছাড়া এসব রেস্তোরাঁর বিরুদ্ধে সরকারি সংস্থাগুলোকে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তারা। টোটাল রাজধানীতে একটা সমীক্ষা হয়েছিল, 27 থেকে 28,000 রেস্তোরাঁ আছে। ডিসি অফিসে একটা জরিপ ছিল কিছুদিন আগে, তারা 6,000 রেস্তোরাঁ ফাইন্ড আউট করেছে রাজধানীতে। কিন্তু এখানে অলিতে গলিতে রেস্তোরাঁ তো সব জায়গায় হয়ে গেছে এখন।
তো তাদেরকে একটা শৃঙ্খলা কীভাবে নিয়ে আসা যায় সেভাবে আমরা কাজ করব। আমরা চাই না রেস্তোরাঁ মালিক সমিতির ছাড়পত্র ছাড়া যেন কেউ ব্যবসা করতে না পারে। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, লাইসেন্সবিহীন রেস্তোরাঁগুলো থেকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। শুধু তাই নয়, অনুমোদনহীন এসব রেস্তোরাঁ সিটি কর্পোরেশনের কার্যক্রমকে প্রশ্নের মুখে ফেলছে। তাই যত দ্রুত সম্ভব রেস্তোরাঁগুলোকে নীতিমালার মধ্যে নিয়ে আসতে হবে। বড় সংখ্যার এই রেস্তোরাঁগুলো সিটি কর্পোরেশনের কাছে নিবন্ধিত নয় এবং সিটি কর্পোরেশনও তাদের কাছ থেকে এই নিবন্ধন ফিজটাও কিন্তু পাচ্ছে না। অথচ এই রেস্তোরাঁগুলো প্রতিনিয়ত তারা ব্যবসা করছে এবং প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ময়লাও উৎপাদন করছে। এই যে বর্জ্য ব্যবস্থাপনায় তাদের প্রচুর পরিমাণে কন্ট্রিবিউশন, সেটা কিন্তু সিটি কর্পোরেশনই কিন্তু দেখভাল করছে। খোঁজ নিয়ে দেখা গেছে, রাজধানীর অবৈধ রেস্তোরাঁগুলো চলে সরকারি বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে। বিশেষজ্ঞরা বলছেন, বড় কোনো দুর্ঘটনা ঘটলেই নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা এসব রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযানে নামে প্রশাসন, আর এ কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে। দেশে গত 1 যুগ আগের তুলনায় রেস্তোরাঁর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে, যার মধ্যে হাতে গোনা কয়েকটি রেস্তোরাঁ বৈধ। হিসেব বলছে, ঢাকার 2 সিটি কর্পোরেশন এসব বৈধ রেস্তোরাঁ থেকে যে পরিমাণ রাজস্ব বর্তমানে পাচ্ছে, যদি ঢাকার সবগুলো রেস্তোরাঁ বৈধ কিংবা লাইসেন্সধারী হতো, তাহলে এখনকার থেকে অন্তত 13 গুণ বেশি রাজস্ব পেত সংস্থা দুটি। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। ওষুধের প্যাকেটের গায়ে লেখা থাকে ঠিক কত ডিগ্রি সেলসিয়াসে তা সংরক্ষণ করতে হবে, কিন্তু মানার নাম নেই ফার্মেসিগুলোর। তীব্র গরমে এ নিয়ে ওষুধ প্রশাসন নির্দেশনা দিলেও তাও হাতে না পাওয়ার দাবি করছে ফার্মেসিগুলো। শীতাতপ নিয়ন্ত্রণ, ক্রস ভেন্টিলেশনের বদলে শুধু বৈদ্যুতিক পাখার উপর নির্ভর করেই ওষুধ সংরক্ষণ করছে বেশিরভাগ ফার্মেসি। সাইফুল সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। দিনভর আগুনঝরা সূর্যের উত্তাপে ৩৯ থেকে ৪২ ডিগ্রিতে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। চলমান টানা তাপপ্রবাহের মতো প্রকৃতির এমন বেখেয়ালি আচরণে অধিকাংশ ফার্মেসিতে নির্দিষ্ট তাপমাত্রায় ওষুধ সংরক্ষণে তেমন কোনো ব্যবস্থা নেই। যদিও গত ২২ এপ্রিল এক পত্রে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ওষুধ সংরক্ষণে শীতাতপ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ফ্যান ও ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে নির্দেশনা দেয় ঔষধ প্রশাসন। এই যেমন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবার জন্য নাপা সিরাপটির গায়ে সতর্কতা দেওয়া হয়েছে। এমনিভাবে প্রায় সব ওষুধের গায়ে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের জন্য নির্দেশনা দেওয়া থাকলেও টিনশেড এমন ফার্মেসিগুলোতে সেই নির্দেশনা মানা অনেকটা কঠিন কাজ। অন্যদিকে উচ্চ তাপমাত্রায় কিভাবে ওষুধের গুণগত মান রক্ষা হবে তেমন কোনো নির্দেশনা এখন পর্যন্ত বেশিরভাগ ফার্মেসিতেই পৌঁছেনি। প্রোডাক্টগুলো আমরা রাখতেছি, এগুলো অত নিয়ন্ত্রণ করার প্রয়োজন পড়ে না, মানে শুধু ট্যাবলেট ক্যাপসুলে আমরা রাখি, অন্য কিছু রাখি না। সিটি পত্র এরকম কিছু আমরা আসেনি এখনো। তাপমাত্রা হঠাৎ করে বেড়ে গেছে, আসলে এই ধরনের কোনো ব্যবস্থা আমাদের পূর্বপ্রস্তুতি দেই, কিন্তু সাম্প্রতিক সময়ে বিসিডিএস বা ওষুধ প্রশাসন আমাদের এই ধরনের কোনো তথ্য দেয়নি বা জানায়নি। বিদ্যুৎ সংকট আছে পর্যাপ্ত পরিমাণে, আর আমাদের এখানে ওইভাবে এয়ার কন্ডিশন বা মডেল ফার্মেসি করা হয়নি, যার জন্য আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আমাদের ফার্মেসিটা মডেল ফার্মেসির আওতায় না। মডেল ফার্মেসির যে সমস্ত বৈশিষ্ট্য থাকার কথা সেই সমস্ত বৈশিষ্ট্য আমাদের ফার্মেসিতে আপাতত নাই। এখন আমরা নতুন করে ভাবছি আর ডেকোরেশন করার চেষ্টা করছি, মানে যে যাতে করে আমাদের মেডিসিনগুলো সবসময় ভালো থাকে। এমন পরিস্থিতিতেও আগের মতো করেই ওষুধ সংরক্ষণ করতে দেখা যায় ফার্মেসিগুলোতে। মডেল ফার্মেসি ছাড়া অনেক ফার্মেসিতে তাপমাত্রা নিয়ন্ত্রণে ভরসা শুধুই বৈদ্যুতিক পাখা। আবার লোডশেডিং চলাকালে বিকল্প ব্যবস্থা না থাকায় ফার্মেসিগুলোতে নির্দেশিত তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। ওষুধটা আমি যে ক্রয় করলাম, এই ওষুধটা ঠিকমতো তাপমাত্রা রাখা আছে কিনা এটা আসলে আমার জানা নাই। ওষুধের দোকানদার বলি এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই এবং এটা কেউ চিন্তাও করে না। সংরক্ষণ করার দায়িত্ব তাদের। এখন একজন ভোক্তা যখন ফার্মেসিতে যাচ্ছে বা কোথাও যাচ্ছে ওষুধ নেওয়ার জন্য, তখন উনি শুধুমাত্র প্রেসক্রিপশনের সাথে ওষুধ মিলায় ওষুধ নিয়ে চলে যান। ফার্মেসি কেন্দ্রিক যে ওষুধের মান নিয়ন্ত্রণের বিষয়টা, এই জায়গাটা ভোক্তা অন্ধকার থেকে যাচ্ছে। স্বল্প মেয়াদ আছে এমন ওষুধ বেচাকেনা থেকে আপাতত বিরত থাকা এবং টিনশেড ফার্মেসিগুলো
কোনো ছাদের নিচে স্থানান্তরের পরামর্শ ঔষধ প্রশাসন অধিদপ্তরের এই কর্মকর্তার। ঔষধের গুণগত মান ঠিক রাখার জন্য, কাস্টমারকে আমার সেই সার্ভিসটা দেওয়ার জন্য যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব আমরা আমাদের উদ্যোগগুলো গ্রহণ করব। তার মধ্যে একটা যেটা বললাম যে এসির ব্যবস্থা করতে হবে। তো এসি ব্যবস্থা করা তো আসলে সবাই পারবেন না, সেক্ষেত্রে ফ্যানটা যাতে এনশিওর করে সব সময়ের জন্য। এটা রাতারাতি করতে পারাটা একটু মুশকিল, তবে আমরা যখনই বিভিন্ন বাজারে ভিজিটে যাচ্ছি প্রত্যেককেই আমরা মৌখিকভাবে সেগুলো বিষয় অবগত করে আসতেছি, এবং সাথে সাথে চিঠির একটা কপি না, বেশ কয়েকটা কপি আমরা BCDS এর আপনার জেলা কমিটি যারা আছেন ওনাদের কাছে পৌঁছায় দিছি। সরকারি এই সংস্থাটির তথ্য বলছে, দেশে প্রায় 2 লাখের মতো ফার্মেসির মধ্যে 1 লাখ ফার্মেসিতেই শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই, আর দেশে মডেল ফার্মেসি আছে প্রায় 800। বিশেষজ্ঞদের মতে ব্লাড প্রোডাক্ট, ইনসুলিন, ভ্যাকসিন জাতীয় ওষুধসহ বিভিন্ন ধরনের কিট 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। এছাড়া অন্যান্য ওষুধ রাখতে হয় 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। টানা তাপপ্রবাহে শুকিয়ে ঝরে যাচ্ছে আমের গুটি, নষ্ট হচ্ছে সবজি ক্ষেত। এমন অবস্থায় লোকসানের শঙ্কায় রয়েছেন কৃষকরা। এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে আমিরুল বাপ্পি এবং যশোর থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। তবে শুরুতে আমরা রংপুরের খবরাখবর জানবো। বাপ্পি, গরমে হাড়িভাঙা আমের কতটা ক্ষতি হয়েছে জানাবেন, এবং এই ক্ষতি মোকাবিলায় কৃষকদেরকে কি রকম পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ? মুক্তি, রংপুর হাড়িভাঙা আমের জন্যই বেশ নাম করে গেছে গত বেশ কয়েক বছর ধরে, কিন্তু এই বছর অতিরিক্ত তাপপ্রবাহের কারণে যে আম এসেছিল সেগুলো ঝরে যাচ্ছে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হারে। এবং এ নিয়ে আসলে যারা আম চাষি আছেন বা বাগান লিজ নিয়ে থাকেন তারা প্রচণ্ড পরিমাণে ক্ষতির আশঙ্কা করছেন। তারা এখনও পর্যন্ত ক্ষতির হিসাব নিরূপণ করতে না পারলেও তারা আশঙ্কা করছেন যে তাদের এবছর অনেক ক্ষতি হবে। এবং এই তাপপ্রবাহ থেকে বাঁচতে, অর্থাৎ আম পড়া ঠেকাতে কৃষি বিভাগ একটাই সমাধান দিচ্ছেন, সেটি হলো পর্যাপ্ত পরিমাণে পানি সেচ দেয়া। এছাড়া আর অন্য কোনো বিকল্প নেই আমগুলোকে রক্ষা করার। কিন্তু রংপুরের যেসব এলাকায় আম হয় তাদের সেগুলোর মধ্যে অনেক এলাকাতেই পানির স্তর নেমে যাওয়ার কারণে সেচ সংকট একটা বড় ধরনের সংকট হিসেবে দেখা দিয়েছে, এবং আম চাষিদের জন্য এটি অবশ্যই দুঃসংবাদ। তবে আবহাওয়া অফিস একটা সুসংবাদ দিচ্ছে যে আগামী শনিবার এই অঞ্চলে মেঘের আনাগোনা শুরু হবে এবং রোববার থেকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। তো যদি তাদের সেই কথা ফলে যায় তাহলে রোববার থেকে আশা করা যায় যে এই সংকট কিছুটা হলেও কাটবে। তবে এর মধ্যেই যে পরিমাণ আম ঝরে গেছে তাতেই অনেকখানি লোকসানের আশঙ্কা করছেন। এই বছর ৩,৩35 হেক্টর জমিতে আম চাষ হয়েছে এবং গত বছরের যে উৎপাদন সেটি হলো ৪৫,৭৩০ টন। এই বছরও সেটি লক্ষ্যমাত্রা ধরে রেখেছে কৃষি অধিদপ্তর, কিন্তু তারাও বলছে যে এবছর কিছুটা উৎপাদন হয়তো কম হবে, যেহেতু আবহাওয়া প্রতিকূলে আছে এই মুহূর্তে। তো সব মিলিয়ে যে আম চাষের যে লক্ষ্য এবং যে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি এখনই নিরূপণ করা যাবে না, এটি কৃষি বিভাগও বলছে, আবার চাষিরাও বলছে। কারণ আমটি যখন বাজারে আসবে তখন আমের দাম এবং আমের পরিমাণ এই সব বিবেচনা করে কতটুকু আসলে লোকসান হলো সেই হিসাব নিকাশ করতে হবে। তো মুক্তি, এই ছিল রংপুরের হাড়িভাঙা আমের সবশেষ অবস্থা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রিপন, আমরা রংপুরের খবরাখবর জানছিলাম। তীব্র তাপপ্রবাহের কারণে সেখানকার যে হাড়িভাঙা আম সেটি ক্ষতির মুখে রয়েছে। যশোরের চিত্রটা কি? সেখানে তাপপ্রবাহে সবজির উৎপাদনে কি রকম ক্ষতি হচ্ছে? দেখুন যে যশোরে প্রায় 14,220 হেক্টর জমিতে যে গ্রীষ্মকালীন যে সবজির চাষ হয়েছে তার থেকে প্রায় 250 হেক্টর জমির যে ফসল সেটি ক্ষতির সংখ্যা রয়েছে, এমনটি বলছেন যে কৃষি বিভাগের পক্ষ থেকে। আমরা ক্ষেতগুলোতে দেখেছি যে ফসল কৃষকরা লাগিয়েছিলেন সেই ফসল আসলে যখন উৎপাদন হচ্ছে তখনই আসলে এই যে তাপপ্রবাহ সেই তাপপ্রবাহের কারণেই কিন্তু এই ফসলগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা দেখেছি যে গাছগুলো বিবর্ণ হয়ে
হয়েছে এবং অনেক গাছে ফুল ফল আসেনি। সেক্ষেত্রে যারা কৃষক রয়েছেন তারা সেচের পানি দিয়ে এই ফসলগুলো রক্ষার চেষ্টা করেছে। আমরা যারা কৃষক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো সেচ দিতে তাদের যেমন উৎপাদন খরচ বেশি হচ্ছে, অন্যদিকে ফসলও কিন্তু কম হচ্ছে এবং এর প্রভাব কিন্তু বাজারেও পড়বে এমনটি তারা জানিয়েছেন। তারা বলছেন যে যদি বিঘা প্রতি ১,০০০ টাকা বেশি খরচ হয় সেক্ষেত্রে ১৪,০০০-এর বেশি হেক্টর জমিতে যে সবজির আবাদ হয়েছে সেক্ষেত্রে প্রায় ১০ কোটি টাকার বেশি ক্ষতি হবে বলে তারা জানিয়েছেন। সব মিলিয়ে এই যে সবজিগুলো চাষ হচ্ছে, আমরা দেখেছি যে ওই দেশের যে সবজি উৎপাদন হয় তার প্রায় ৬০ থেকে ৭০ ভাগ সবজি যশোরে হয়ে থাকে। সেক্ষেত্রে এই সবজি সারা বাংলাদেশে সরবরাহ করা হয়। পদ্মা সেতু হওয়ার কারণে আরো সুবিধা হয়েছে, সারা বাংলাদেশে যায়। সেক্ষেত্রে এই যে গরমের কারণে, তাপপ্রবাহের কারণে এই সবজি নষ্ট হবে এবং সারা দেশে এর প্রভাব পড়বে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ মুক্তি। তীব্র তাপপ্রবাহের কারণে ক্ষতির মুখে সবজি এবং আম, সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানীর বেশিরভাগ খাল, ডোবা, নালা প্রায় আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়ায় এসব এলাকায় মশার উপদ্রব হয় বেশি। বৃষ্টি হলেই মশার যন্ত্রণা বাড়ে কয়েক গুণ। এমন একটি এলাকা ঢাকা দক্ষিণের মাতুয়াইল। দিনে রাতে মশার যন্ত্রণা এলাকাটিতে টিকে থাকাই যেন তাই। পরিস্থিতি এতটাই অসহনীয় যে থাকতে না পেরে বাসা ছেড়েছেন অনেক ভাড়াটিয়া। মেহরিন অ্যানি জানাবেন বিস্তারিত। ঢাকায় খাল বা ডোবার পাশের এলাকাগুলোই মূলত ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে থাকে। এই যেমন ঢাকা দক্ষিণের মাতোয়াইল এলাকা। এখানকার বাসিন্দা গ্যারেজ কর্মী আক্কাস মিয়া জানান, ডোবা নালাগুলো আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়ায় দুর্গন্ধ আর দূষণের পাশাপাশি বাড়ছে মশার উপদ্রব। গরম একটু কম আর বৃষ্টি বেশি। সন্ধ্যাবেলা তো বনি দেবো না, কাছে এলাম দেবো, কাছে আসছে সোজা। আচ্ছা আত্ম ধরে কাছে এলাম। এই এলাকায় গেল কয়েক বছর অন্য এলাকার থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল অনেকটাই বেশি। এলাকাবাসী জানায়, মশার আতঙ্কে এখানে আছে ভাড়াটিয়ার সংখ্যাও। বিকেল থেকে মশার উপদ্রব এতটাই বেশি যে কয়েলেও থামে না মশার দাপট। এতই মশার উপদ্রব যা কিনা আমাদের তো থাকা দুষ্কর হয়ে দাঁড়াইছে। যে নতুন কোনো ভাড়াটিয়া যদি আমাদের এলাকায় আসে, সে বাধ্য হয় 1 মাস থেকে চলে যেতে, একমাত্র মশার কারণে। মানে এলাকাটা মশার কারণে এলাকা ছাইরা যাইতাম কই মনে চায় অনেক কি করা, এই যে মরণ জীবন করে যেমন থাকি আর কি। সন্ধ্যা 5টার দিকে যদি খালি আড্ডা এই বাউলি দেন, 20টা মশা হাতের মেয়ে দেব। মে থেকে সেপ্টেম্বর ডেঙ্গু মৌসুম। এ সময় বৃষ্টির কারণে নির্মাণাধীন ভবন, বাসাবাড়িতে জমে থাকা পানিতেই জন্ম নেয় এডিসের লার্ভা। দীর্ঘ 1 মাস তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি ডেঙ্গু ঝুঁকি আরও বাড়াবে বলে আতঙ্কে এলাকাবাসী। বৃষ্টি না হয় তো তারপরও যে মশা থাকা যায় না, কিন্তু বৃষ্টি হলে তো আরও বাড়ব। আতঙ্ক তো কাজ করতেছি। বৃষ্টি হইলে আবার বৃষ্টি এটা স্বস্তির কারণ হবে, ঠিক আছে। তারপর বৃষ্টি হলে আবার ধরেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সমস্যাও তৈরি হবে, যেমন সুবিধা তেমন সমস্যা। সিটি কর্পোরেশন থেকে যদি কোনো একটা ব্যবস্থা নেয় তাহলে আশা করি আমরা এলাকাবাসী যারা আসছি এটা থেকে আশা করি আল্লাহর রহমতে আমরা মুক্তি পাবো। কীটতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় গরমের পর বৃষ্টিতে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন হবে দ্বিগুণ হারে। বৃষ্টির পানিগুলো জমা হবে, তখনই যেই এডিস মশাগুলো, মা মশাগুলো বেঁচে আছে সেইগুলো ডিম পাড়বে। ডিম পেড়ে তার প্রজনন আবার দ্বিগুণ গতিতে বৃদ্ধি পাওয়া শুরু করবে। মে মাস থেকেই যেহেতু এডিস মশার মৌসুম শুরু হয়, তাই আগামী মাসে ডেঙ্গুরও বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। কালক্ষেপণ না করে সিটি কর্পোরেশন থেকে বৃষ্টির জমা পানি দ্রুত অপসারণের কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। বিশ্বের কোথাও অতিরিক্ত তাপমাত্রা ও খরা, আবার কোথাও অতিরিক্ত বৃষ্টিতে দেখা দিচ্ছে বন্যা ও ভূমিধস। জলবায়ু পরিবর্তনের এমন প্রভাবে হুমকিতে পড়ছে মানুষের জীবন জীবিকা। প্রাণও যাচ্ছে অনেক মানুষের। ক্ষতিগ্রস্ত হচ্ছে বসতভিটা, কৃষি জমি ও ব্যবসা প্রতিষ্ঠানও। দেশে দেশে তৈরি হচ্ছে অর্থনৈতিক সংকট। তৌহিদুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। জলবায়ুর ক্ষতিকর প্রভাবে ধুঁকছে পুরো বিশ্ব। অতি বৃষ্টিতে বন্যা পরিস্থিতির শিকার হতে দেখা গেছে মরুর দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে। সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠলেও ব্যাপক বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় এই মুহূর্তে সবচেয়ে বেশি বিপর্যস্ত পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। বন্যা ও ভূমিধসের কারণে পূর্ব আফ্রিকার দেশটিতে প্রাণহানির সংখ্যা 200 ঘর ছুঁই ছুঁই অবস্থা। এছাড়া বেশিরভাগ অঞ্চলের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে আছে।
নষ্ট হয়ে গেছে আবাদি ফসল। এতে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ জীবন জীবিকা নিয়ে দুশ্চিন্তায় আছেন সবাই। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এর মাঝেই আরও বৃষ্টির পূর্বাভাসে বেড়েছে দুশ্চিন্তা। Already was the fact that we are unable to travel, we are unable to cross to Nairobi or from Nairobi to our homes in northern Kenya. It was enough that we have lost businesses. It was enough that people are idle and suffering. Hakuna chakula, hakuna nini ama nini. Hapa magari zimekwamia kwa barabara, watu wametezeka pande za Mandogo, Mororo na huko Ngariza। এদিকে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে ডো সোলে ভারী বৃষ্টির কারণে 140টি পৌরসভায় বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। এতে বুধবার একদিনেই প্রাণ গেছে 8 জনের। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। বাস্তুচ্যুত হয়েছে 1400-র বেশি মানুষ। নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি আরও মারাত্মক হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। তাই রাজ্য জুড়ে বন্যার ঝুঁকির বিষয়ে পূর্বাভাস দেয়া হয়েছে। Eu queria estar na minha casa, não queria sair, mas com esse tempo que está, não tem condição de ficar. উল্টো চিত্র এশিয়া সহ বিশ্বের অনেক প্রান্তে। কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকায় দীর্ঘ হচ্ছে বৃষ্টির অপেক্ষা। এর মধ্যে ভারত অন্যতম, যেখানে হিট স্ট্রোকে মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে। ভারতের আবহাওয়া অফিস বলছে, দেশটির কমপক্ষে 29টি শহরে 42 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যায় তাপমাত্রা ছাড়িয়েছে 46 ডিগ্রি সেলসিয়াস। তাই প্রচণ্ড গরমের মধ্যে টিন দিয়ে তৈরি বাড়িঘরে বসবাস করায় বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তপ্ত রোদ থেকে আশ্রয় নেওয়ার ঠাঁই নেই অনেকেরই। স্বস্তি পেতে কিছুক্ষণ পরপর গায়ে পানি ঢালছেন বহু মানুষ। एडजस्ट का घर है सर, लोहे टीने का घर है, जो घर में 1 घंटा भी नहीं रह सकते हैं। जैसे कि हम खाने के लिए जो घर में खाते हैं ना, वो भी नहीं खा पा रहे हैं। इतना धूप हो रहा है बता मत। यहाँ पे रहने के लिए भी कहीं छाव भाव नहीं है खड़ा होने के लिए, बस बहुत तकलीफ हो रहा है ऐसे। এদিকে তাপদাহে ধুঁকছে আফগানিস্তান, ভিয়েতনাম ও ফিলিপিন্স সহ বহু দেশ। মাঠঘাট ফেটে চৌচির হওয়ায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তা বাড়ছে কৃষকদের। এরই মধ্যে সেচের অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ফসল। আর্থিকভাবে লোকসানের মুখে পড়েছেন তারা। বাড়ছে কৃষি পণ্যের দাম বাড়ার ঝুঁকিও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/ekhon।